হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভ 2025। দেখো 244 পাতায় আজকে তোমাদের 17 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 16 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে দেখানো ভালো করে। চলো আমরা 17 নম্বর স্কুলটা শুরু করে দেবো, তাড়াতাড়ি করে, দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো আমাদের 1 নম্বর যে প্রশ্নটা বলছে দুটি অমূল্য সংখ্যার গুণফল। এটা আমরা অনেকবার করেছি। দুটি অমূল্য সংখ্যার গুণফল কি হয়? একটি মূলদ একটি অমূলদ পাওয়া যায়। ঠিক আছে, মূলদ সংখ্যা পাওয়া যাবে, অমূলদ সংখ্যা পাওয়া যাবে। তোমাদের এর আগের স্কুলে তোমরা দেখবা, যেরকম তোমাদের বলবো স্কুল নাম্বার 4 নম্বর স্কুলে দেখবা 1-এর 5-এর প্রশ্নটা আছে, সেখানে আরও ডিটেলসে বলেছি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে এই যার মধ্যে সংখ্যাটা আছে এটি কোন ধরনের সংখ্যা। দেখো এরকম প্রশ্ন হয়েছে, দেখো 1.100100000, দেখো একটা করে শূন্য বাড়তে আছে, তাহলে এই সংখ্যাটা রিপিট আসবে না। তাহলে রিপিট আসবে না বলতে আবৃত দশমিক করা যাবে না। তা আবৃত দশমিক করা না গেলে এরকম সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে সি নাম্বার অপশানটা হবে অমূলদ সংখ্যা। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষ হবে। এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষ। দেখো এক্স অক্ষ কখন হয়? এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি আমি তোমাদের বলি, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি বলি যে এই যে আমাদের ওয়াই অক্ষ, এই যে আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 0। দেখো ওয়াই সমান যদি 0 হয়, তাহলে এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষ হবে, মানে এক্স অক্ষটাই হবে ওয়াই ইজিক্যাল টু 0। তাহলে এখানে ওয়াই ইজিক্যাল টু 0 দেখাতে হবে। তাহলে এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে ওয়াইয়ের মানটা 0 আমরা কখন পাবো? যখন বিটা 0 হবে। ঠিক আছে, বিটা যদি 0 হয়ে যায় তাহলে এ ওয়াই প্লাস এটা তো 0, তাহলে আমরা দেখো এ ওয়াই সমান 0। তাহলে এখান থেকে ওয়াই সমান কী পাবো? 0ই পেয়ে যাবো। দেখো বিটা 0 হলে ওয়াইটা 0 হচ্ছে, তাহলে ওয়াই 0 হলেই এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষটা, তাহলে বিকে 0 হতে হবে। ঠিক আছে, এই যে আমাদের এই সমীকরণে লেখচিত্রটি এক্স অক্ষ হবে কখন? যখন এই যে আমাদের দেখো কথায় এই দেখো বিটা 0 হবে, এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। দেখো এর মানটা 0 হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে ওয়াইটা তো থাকবে না। এটা হবে নট ইকুয়াল টু 0, কিন্তু বিটা হবে 0। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশানটা। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা দেখো, 4-এর প্রশ্নটা আমাদের যেখানে করতে হবে, দেখো এটা লগ থেকে সূচকে নিয়ে চলে এসো। লগ থেকে সূচকে কী করে নিয়ে আসবা? এই যে নিধানটা আছে 4 না, 4-এর পাওয়ারে 3 হয়ে যাবে, এই যে সমান 3 আছে, আর সমান দিয়ে এই যে লগারিদমটা সেটা এখানে নিয়ে চলে আসবা 3x + 4। এই যে দেখো এভাবে হবে, এই যে লগ থেকে এভাবে সূচকে নিয়ে আসতে পারবা। নিধানের উপর পাওয়ারটা এটা হয়ে যাবে, আর এই যে লগারিদম যেটা ছিল 3x + 4 সেটা চলে আসবে এখানে। এখান থেকে তোমরা সহজে কার মানটা, এক্সের মানটা বের করে নিতে পারবা। 4-এর কিউব কত হয়? 4-এর কিউব হয় 64। তাহলে 3x 4টা দিকে বিয়োগ হয়ে 60 হয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি করে 20। এক্সের মানটা আমরা দেখো 20 পেয়ে গেলাম, সি নাম্বার অপশানটা। আচ্ছা 5-এর প্রশ্নটা দেখো, 5-এর প্রশ্নটা এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। তোমরা চলে যাবা স্কুল 11 নম্বর স্কুলে দেখবা 1-এর 13 নম্বর। ঠিক আছে, আমরা চলে যাব পরের প্রশ্নতে। 1-এর 5 নম্বর আমরা করালাম, এবার যাব 1-এর 6 নম্বর প্রশ্নে। দেখো 1-এর 6 নম্বর প্রশ্নটা, এই যে আমরা চলে আসলাম 1-এর 6 নম্বর প্রশ্ন। দেখো এই যে 1-এর 6 নম্বর প্রশ্নটা আছে, এই অঙ্কটা আমরা আগের স্কুলে করে দিয়েছি। কোথায় তোমাদের যেতে হবে? দেখো আমি তোমাদের বলে দিই, এই যে এখানে বলে দিচ্ছি। স্কুল নাম্বার তোমরা 6 নম্বর স্কুলে চলে যাবা, সেখানে দেখবা 1-এর 4 নম্বর যে প্রশ্নটা আছে, 6 নম্বর স্কুলের 1-এর 4 নম্বর একই প্রশ্ন আছে, তোমরা সেখান থেকে দেখে নেবা। 7 নম্বরটাও 7 নম্বর বলে দিচ্ছি, তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 1 স্কুলে তোমরা চলে যাবা, দেখবা 2-এর 11 নম্বর যে প্রশ্নটা আছে। ঠিক আছে, ভালো প্রশ্ন, দেখে নেবা। 8 নম্বর প্রশ্নটা আগের স্কুলে হয়েছে। 8 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখো কোথায় হয়েছে, কোন স্কুলে, আমি স্কুল নাম্বার বলবো। স্কুল নাম্বার 5 নম্বর স্কুলে তোমরা যাবা, সেখানে দেখবা 1-এর 7 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্নটা। তো 9 নম্বর প্রশ্নটা হয়ে গেছে
9 নম্বর প্রশ্নের জন্য তোমরা চলে যাবা স্কুল নাম্বার 2, সেখানে দেখবা 4-এর 7 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, মানে আগের স্কুলগুলো যে হয়ে গেছে, তো আগের স্কুলগুলো তোমাদের দেখো হুবহু কমন চলে আসছে অঙ্কগুলো। তো যেগুলো হুবহু কমন একই অঙ্ক, তোমাদের স্কুল নাম্বার কোয়েশ্চেন নাম্বার বলে দিলাম, তোমরা আগের স্কুলগুলোতে গিয়ে তোমরা দেখে নিবা। আচ্ছা 10 নম্বর দেখো, তো আমরা 10 নম্বর করাবো। দেখো তো 10 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, দেখো 4টি বিন্দু দেওয়া আছে। তাহলে এই PQRS যদি সামন্তরিকের শীর্ষবিন্দু হয়, তাহলে এখানে এক্সের আর ওয়াইয়ের মানটা, এই যে এস বিন্দুটা আমাদের বের করতে হবে, এক্সের ওয়াইয়ের মানটা। তো চলো আমি এটা করাচ্ছি তোমাদের। তাহলে দেখো এখানে সামন্তরিকের ছবিটা তোমাদেরকে দেখায়। সামন্তরিক PQRS। আচ্ছা এখানে পি বিন্দু দেখো দেওয়া আছে 1,2, কিউ বিন্দুটা দেওয়া আছে 4,6, আর বিন্দুটা আছে 5,7, এস বিন্দুটা আছে x,y। এভাবে বিন্দুগুলো দেওয়া আছে। তাহলে আমরা কর্ণগুলো টানি। এই কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। ধরো এখানে দেখো এই যে পি বিন্দু কিউ বিন্দুর মধ্যবিন্দু, তাই না? এই যে পিআর সরলরেখাংশের মধ্যবিন্দু, পিআর কর্ণের মধ্যবিন্দু ও বিন্দু হবে, এবং কিউএস কর্ণের মধ্যবিন্দু ও বিন্দু হবে, একই বিন্দু হবে। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক দেখো, মানে পিআরের মধ্যবিন্দু, এই যে পিআর রেখাংশের পিআর কর্ণের মধ্যবিন্দু, একটাই বিন্দু হয়, কর্ণের মধ্যবিন্দু, যেটা আমরা ও বিন্দু বলবো। তাহলে পিআর কর্ণের মধ্যবিন্দু দেখো, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু, এক্সের পার্টের যোগফল 1 + 5/2, ওয়াইয়ের পার্টের যোগফল মানে 2 + 7/2, এটা কত 6/2, আর এটা কত হবে, এটা 9/2। এখানে কাটাকাটি করো, এটা 3 দিয়ে, তাহলে 3,9/2। দেখো আমরা এই যে পিআর কর্ণের মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম মধ্যবিন্দুটা? আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম 3,9/2। এবার যদি কিউএস কর্ণের মধ্যবিন্দু বলি, তাহলে দেখো কিউএস কর্ণের মধ্যবিন্দু, যেটা ও বিন্দু। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে কিউএস কর্ণের মধ্যবিন্দুটা দেখো, এক্সের পার্টের যোগফল, তো আমরা 4 + x/2, আর ওয়াই পার্টের যোগফল 6 + y/2, ঠিক আছে। আচ্ছা এই বিন্দুটা দেখো, এই মধ্যবিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু হবে। এই দেখো একই বিন্দু আছে, যেহেতু সামন্তরিক, যেহেতু PQRS একটি সামন্তরিক, তার জন্য আমরা দেখো অতএব 4 + x/2 6 + y/2 সমান করতে পারবো আমরা এই যে 3,9/2। ওকে, চলো আমরা কি করব এখন, এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব, আর ওয়াইয়ের পার্ট সমান করে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। 4 + x/2 = 3, আর এখানে 6 + y/2 = 9/2। আচ্ছা এখান থেকে বর্গগুণন করো, 4 + x, 3 দিয়ে 6, x সমান দেখো এখানে 6 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, 4টা এদিকে আসলে 2 পেয়ে যাবা, 2 কেটে দাও। তাহলে এখান থেকে y সমান দেখো 9 থেকে 6 বিয়োগ হবে, এটা 3 পেয়ে যাবা। দেখো এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3 পেয়ে গেলাম। এবার অপশান দেখে নাও কোনটা মিলছে। এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, দেখো C নাম্বার অপশানটা মিলছে আমাদের। আচ্ছা 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে দেখো স্কুল নাম্বার 4 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে দেখবা 1-এর 11, সেখানেও কিন্তু 1-এর 11 নম্বর প্রশ্নটা আছে। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নটা তোমাদের আমি করাবো, এটা একটা ভালো প্রশ্ন আছে। দেখো প্রশ্নটা এখানে কি বলেছে আমাদের, তো এখানে আমাদের বলেছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। চল খুব ভালো প্রশ্ন। দেখো তাহলে সমবাহু ত্রিভুজ, এই যে আমাদের সমবাহু ত্রিভুজের নাম ABC। আচ্ছা এখানে অন্তর্বৃত্ত, তো এইভাবে দেখো অন্তর্বৃত্ত তোমরা এইভাবে তৈরি করতে পারবে। আর এখানে একটা মধ্যমা AD মধ্যমা, এখানে দেখো
কেন্দ্রবিন্দু হবে এই যে অন্তর্বৃত্তের কেন্দ্রবিন্দু, যেটা আমরা জি বিন্দু নিয়ে নিলাম। ওকে, জিডিটা হচ্ছে এখানে ব্যাসার্ধ। আর এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা যেটা এডি মধ্যমা, ঠিক আছে, মধ্যমা বা উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই যে এডি পেয়ে গেলাম। আচ্ছা, এখানে জি এটা ভর কেন্দ্র, সেটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখান থেকে জিডি পেয়ে যাব, এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জিডি। তাহলে জিডি দেখো, জিডি পাবো কী করে? দেখো জিডি 1 ভাগ, এটা 2 ভাগ, মানে 2:1, এজি ইজটু জিডি। তাহলে জিডি 1 আনুপাতিক যোগ 2 আর 1 যোগ 3। আর এখানে কি থেকে জিডি বের করছি? পুরো এডি থেকে জিডি। তাহলে এডিটা গুণ হয়ে যাবে এডির মানটা, মানে √3/2 ইন্টু এ। তাহলে জিডিটা দাঁড়িয়ে গেল √3a, আর এখানে 3 ইন্টু 2। এভাবে জিডি দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, এটা এই যে জিডিটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার পরিবৃত্ত, দেখো পরিবৃত্তটা এভাবে তৈরি করো। আবার ওই ত্রিভুজটা আমি তৈরি করছি, একই ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর এইভাবে কিন্তু পরিবৃত্তটা ছবি তৈরি হবে। যাই হোক, এভাবে আমাদের একটি মধ্যমা, এডি মধ্যমা। আচ্ছা, এখানে আমাদের হবে, দেখো এই জায়গায় হবে আমাদের ভর কেন্দ্র, যেটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্রবিন্দু, পরিকেন্দ্র। এখানে এজিটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এদিকে 2 এদিকে 1। তাহলে আমরা এজি বের করব, এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করছি, ঠিক আছে। ব্যাসার্ধ পেলেই বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব, এই যে অন্তর্বৃত্ত পরিবৃত্তের যেটা ক্ষেত্রফল বলেছে। আমরা এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি, এবার আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ বের করছি, যেটা কিন্তু দেখো এজি আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ এজি। তাহলে এজি বলতে দেখো 2 ভাগ, তাহলে 2 আনুপাতিক যোগ, আর এডি থেকে এজি বের করছি, তাহলে এডিটা মানটা গুণ করে দাও, এই যে √3/2 ইন্টু এ, 2 কেটে দাও, তাহলে এখানে এজিটা পেয়ে যাবা √3a, আর নিচে 3। এবার দেখো, এবার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আর বলতে এই যে এটা অন্তর্বৃত্ত আগে, তাহলে এর স্কোয়ার √3a, 3 ইন্টু 2 তার স্কোয়ার ইজ2। আর এখানে পাই আর স্কোয়ার, আর বলতে √3a/3 তার হোল স্কোয়ার। আচ্ছা চলো এখানে এবার সরলটা করি, পাই পাই কেটে দাও। আচ্ছা, এখানে √3a তার হোল স্কোয়ার, আর এটা 3 × 2 আর 3 × 2, দেখো এটা ডবল হয়ে যাবে, স্কোয়ারের জন্য ডবল ডবল। আর এখানে যে √3a তার হোল স্কোয়ার রেখে দিলাম, যেহেতু একই মিলছে কেটে যাবে। আর এখানে 2 3, দেখো এটা তো কেটে গেল, এখানে 2 3, এখানে 2 3 কেটে গেল। তাহলে আমাদের দেখো উপরে 1 আর নিচে 2 আর 2 4, এখানে কিছু নাই বলে 1। এবার এটাকে পূর্ণ সংখ্যা করে নাও, 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে এটা 1 H2, আর এখানে 4 দিয়ে গুণ করে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যা করা যায়, যেটা হরে থাকবে লসাগু, হরটি লসাগু মানে 4 লসাগু, সেই লসাগুটা দিয়ে গুণ করে দিতে হয়। তা এভাবে পেয়ে যাবো 1:4। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। একটা সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের যে ক্ষেত্রফলের অনুপাতটা 1:4। দেখো 1:4 দেখে নাও কত নম্বর অপশান মিলেছে আমাদের। তাহলে আমরা দেখে নেব 1:4, বি নম্বর অপশানটা মিলেছে। এবার 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা আগের স্কুলে পেয়ে যাবা, মানে এই যে শ্রেণী দৈর্ঘ্য আমরা বলেছিলাম 5, এখানে 4 হবে না 5 হবে, বি নম্বর অ্যান্সারটা। স্কুল আমি বলে দিচ্ছি, ডিটেলসে আমি আলোচনা করেছি। তো তোমরা চলে যাবা এই যে এই অঙ্কের জন্য 7 নম্বর স্কুলের 1-এর 8 নম্বর প্রশ্নটা দেখে নিবা তোমরা। এবার আমরা 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? এখানে বলছে যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানাগুলিকে নেওয়া হয়। দেখো এই প্রশ্নটা আমরা করেছি, এটা আমাদের দেখো কী হবে যে আয়তলেখ অঙ্কনের সময় শ্রেণী সীমানাগুলোকে নেওয়া হয় এখানে শ্রেণী সীমানা যেগুলো আছে, শ্রেণী সীমানাগুলো নেওয়া হয় এক অক্ষ বরাবর। আগের ক্লাস আমরা করেছি, এটা অনেকবার দেখিয়েছি, তোমাদের বইতেও দেখিয়েছি। শ্রেণী সীমানাগুলি নেওয়া হয় এক অক্ষ বরাবর, ঠিক আছে, এক অক্ষ হবে অ্যান্সারটা। চলো আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে আসি। আচ্ছা, 2-এর 1 নম্বরটা কিন্তু আগের স্কুলে করা হয়ে গেছে। তো তোমরা চলে যাবা স্কুল নাম্বার, আমি যেটা বলে দিই 6 নম্বর স্কুলের 2-এর 2 নম্বরটা। আচ্ছা, এটাও দেখো 2-এর 2 নম্বরটা আগের স্কুলে করা হয়ে গেছে। 2-এর 2 নম্বরের জন্য তোমাদের যেতে হবে 2 নম্বর স্কুলের 3-এর 1 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা করাবো আমরা, একটা ভালো প্রশ্ন আছে। দেখো 3-এর প্রশ্নটা
কি বলেছে আমাদের দেখো, এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করো এই সমীকরণটা দেখো, এই মানটা যা আছে এই মানটা একই আছে প্লাস মাইনাস, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের 4ab সূত্রটা আছে, 4ab মনে রাখবা কিন্তু এটা। তাহলে 4a হচ্ছে আমাদের 10 × 11 ইন্টু বি হচ্ছে আমাদের 25, এই যে 4ab সমান এই যে 10 × n, একদম 4ab সূত্রটা অ্যাপ্লাই করেছি আমরা। ওকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো 4ab এটা এ এটা বি এটা। চলো এখান থেকে সরল করে আমরা এনের মানটা বের করে নেব। দেখো সরলটা আমরা কীভাবে করবো লক্ষ্য করো, এখানে দেখো এখানে আমরা করবো কি, এখানে আমরা করব এই যে দেখো 10 × পাওয়ারে মানে 10 × পাওয়ারে n আছে না, তার নিচে আমরা 10 × পাওয়ারে এই যে 11 আছে এটা নিয়ে চলে আসলাম, এর 25 × 4 = 100 100 এটা করতে পারবো। দেখো 10 × পাওয়ারে n তার নিচে আমরা 10 × পাওয়ারে 11 নামালাম, আর এটা গুণ করে দিলাম 25 × 4 = 100, আবার ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা এখানে মূল সংখ্যার সমান পাওয়ারগুলো ভাগ করে নাও, বিয়োগ, মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে যদি মূল সংখ্যা সমান থাকে। তাহলে একটা 10 রেখে পাওয়ারগুলো বিয়োগ মানে n - 11, আর এদিকে তো 100 আছে। আচ্ছা 100কে আমরা 10-এর স্কোয়ার করতে পারবো। আচ্ছা দেখো এখানে লক্ষ্য করো 10, এই যে দেখো এই যে মূল সংখ্যাটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে। তা মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান করতে পারবা, n - 11 = 2, এখান থেকে n এর মান পেয়ে যাবা। তাহলে n -11 থেকে +11 হয়ে যাবে, +11 আর 2 তো কত হবে আমাদের 13 হয়ে যাবে। তো n এর মান কিন্তু আমাদের 13, এটাই কিন্তু অ্যান্সার। তারপরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। এবার 4-এর প্রশ্নটা আমাদের কি বলছে দেখো, এখানে 2-এর যে 4 নম্বর প্রশ্নটা আছে খুবই ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে আমরা করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যেতে হবে স্কুল নম্বর 6, সেখানে দেখবা 2-এর যে 5-এর প্রশ্নটা। তো এই স্কুলের আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু আমাদের আগের ক্লাসের সঙ্গে মিলে গেছে। তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি কোন স্কুলে কত নাম্বার আছে সেগুলো বলে দিচ্ছি, তোমরা আগের ক্লাসগুলোতে গিয়ে দেখে নিবা। এই জন্য বলি প্রথম থেকে ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক ভালো বুঝতে পারবো, আর তোমরা জানবা যে অঙ্কটা হ্যাঁ অবশ্যই আগের ক্লাসে আছে। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখতে হবে, আর যারা দেখে নিয়েছো আবার যদি বুঝতে চাও অঙ্কটা, আগের ক্লাসে ভিজিট করে তোমরা কিন্তু অঙ্কগুলো দেখো। চলো আমরা চলে আসবো 2-এর 5 নম্বর প্রশ্নে। তো 2-এর 5 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে আমাদের হয়ে গেছে। এর জন্য তোমাদের যেতে হবে স্কুল নাম্বার, যেটা বলবো আমি 6 নম্বর স্কুলেরই, 6 নম্বর স্কুলে দেখবা 2-এর 3 নম্বর যে প্রশ্নটা আছে। ওকে, এবার আমরা 6 নম্বর প্রশ্নটা চলো আমি করাবো তোমাদের। খুবই ভালো প্রশ্ন দিয়েছে এখানে, দেখো আমাদের 2-এর যে 6 নম্বর প্রশ্নটা প্রমাণ করতে বলেছে যে এটা সমান x হবে। দেখো আমরা প্রমাণটা দেখাবো তোমাদের। এখানে যেটা আছে আমি সেটা টুকে নিচ্ছি, এর পাওয়ারে আছে লগ এ নিধানের সাপেক্ষে এক্স লগাইতাম, এর মানটা দেখাতে বলেছে এটা x হবে সমান। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র। ঠিক আছে, এইভাবে দেখো লগের সূত্র যেটা, এখানে এ থাকবে যে কোনো সংখ্যা, এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এর পাওয়ারে লগ নিধান এ এক্স। তাহলে এখানে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি সমান হয়ে যায়, নিধান আর এই মানটা সমান হয়ে গেলে এই যে লগারিদম যেটা আছে যেটা এক্স আছে লগারিদমটাই সেটা আমাদের মান হয়ে যাবে, পুরো মানটা এক্স হয়ে যাবে। এই যে সূত্রটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো সূত্রটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কী করে এটা সমস্যা এটা হয়। তো আমরা প্রথমে কী করব, ধরে নিব, ধরি এটা প্রমাণ নিয়ে আসবে তো থাক এটা এখন বর্তমানে। তো আমরা লিখব ধরি এই যে এ টু দি পাওয়ার, এর পাওয়ারে আছে যে লগ এ নিধান এক্স লগারিদম, এটাকে আমরা প্রথমে এম ধরে নিচ্ছি। ঠিক আছে, কী ধরে নিলাম, এম ধরে নিলাম। এখন আমরা লিখব দেখো উভয় পক্ষে এ নিধানের সাপেক্ষে, এ নিধানের সাপেক্ষে লগ, উভয় পক্ষে লগ নিব, কোন নিধানের সাপেক্ষে, এ নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে, তো দেখো তো আমরা যে লগ নিয়ে নিই, তাহলে এদিকে আমরা লগ নিব এ নিধানের সাপেক্ষে, তো এটা আমাদের লগারিদম হয়ে যাবে এই যে এর পাওয়ারে লগ এ নিধান এক্স লগারিদম। ওকে, সমান এদিকে আমরা লগ নিব লগ এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম। আচ্ছা এবার দেখো তো এখানে
এখানে এই যে লগারিদমে যেটা আছে এ তার পাওয়ারে যে আছে লগ এক্স, তাহলে পাওয়ার থাকলে দেখো লগারিদমের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এটা আমরা সামনে নিয়ে চলে আসবো এই যে লগ এ এক্স সামনে, আর আমাদের হয়ে যাবে কি লগ এ নিদান আর লগারিদম এ, এই এরা রয়ে যাবে। পাওয়ারটা দেখো এখানে নিয়ে চলে আসলাম, এই যে পাওয়ারটা যেটা পাওয়ারে ছিল না এর পাওয়ারটা চলে আসবে এখানে, আর লগ এ নিদান আর এ লগারিদম এটা থেকে গেল, আর এদিকে আছে লগ এ নিদানের সাপেক্ষে এম এর লগারিদম। এবার দেখো এই মানটা কিন্তু আমাদের 1, দেখো লগ নিদান আর লগারিদম যদি সমান হয়ে যায় তাহলে মানটা 1 হয়ে যাবে, তাহলে এটা লগ এ এক্স গুণিত এর মানটা 1 লগ এ নিদানের সাপেক্ষে এম এর লগারিদম। আচ্ছা 1-এর সঙ্গে গুণ করে তো আমাদের দেখো লগ এ এক্স আর এদিকে লগ এ নিদানের সাপেক্ষে এম এর লগারিদম। এখন লগ এ ভ্যানিশ করে দাও, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স সমান সমান এম, দেখো এক্স সমান সমান এম পেয়ে গেলাম। তাহলে এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে এম সমান সমান এক্স, এখন এম এর মান আমরা জানি ধরেছিলাম, দেখো এম সমান সমান এটা, তাহলে এম এর জায়গায় এম এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এম এর মান আছে আমাদের কত এর পাওয়ারের লগ এ নিদান এক্স এর লগারিদম, এটা আছে এম এর মানটা, এই যে এম এর জায়গায় এম এর মানটা বসিয়ে দিলাম, আর এদিকে আমাদের এক্স ছিল, দেখো এর মানটাই কিন্তু আমাদের এক্স হয়ে গেল। দেখো আমরা প্রমাণটা কিন্তু দেখিয়ে দিলাম, এটা তো প্রমাণ দেখাতে বলেছিল, দেখো প্রুফড, এই যে যেটা আমাদের ছিল এটা প্রমাণ দেখাতে বলেছিল, দেখো আমরা প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম। ওকে, খুব ভালো একটা প্রমাণ ছিল, আমি দেখিয়ে দিলাম তোমাদের। চলো আমরা চলে আসবো কত নাম্বার 7 নাম্বার প্রশ্নে। দেখো এখানে বলছে একটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি 8 সেমি 10 সেমি হলে ওই ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে। এরকম প্রশ্ন আগের ক্লাসে হয়েছে, তবু তোমাদের বলে দিই। দেখো এখানে আমাদের এটা সমকোণী ত্রিভুজের বাহুগুলি হবে। কী করে বুঝবা সমকোণী ত্রিভুজ? এটা বড় বাহুটা অতিভুজ স্কোয়ার, 10-এর স্কোয়ার 100 পাবা, এটা ভূমিলম্ব এদের স্কোয়ার করে যোগ করবা, এদেরও দেখবা যোগফলটা 100 পেয়ে যাবা, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা স্যাটিসফাই করবে বলে আমরা বলতে পারবো যে এগুলো এই যে বাহুগুলো আছে সমকোণী ত্রিভুজের 3টি বাহু। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, সেই পরিবৃত্তের যে পরিকেন্দ্র বিন্দুটা অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হয়। একদম এই প্রশ্নটা আমাদের হয়েছে আগের ক্লাসে, ঠিক আছে। তা আমি অ্যান্সারে তোমাদের এটা বলে দিলাম যে ওই ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র এই যে বৃহত্তম বাহুর যেটা হচ্ছে অতিভুজ, বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে হবে। তোমরা লিখে দেবো এখানে বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে। ওকে, চলো আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্নটা, এই 8 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তাহলে 8 নম্বর প্রশ্নটার জন্য তোমাদের কোথায় যেতে হবে, ওই স্কুল নাম্বার বলে দিই, 6 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে দেখবা 2-এর 8 নম্বর, সেখানে কিন্তু 8 নম্বরটাই আছে, এখানে 2-এর 8, সেখানেও 2-এর 8। এবার 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা আমাদের করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 5 নম্বর স্কুলে 2-এর 7 নম্বর প্রশ্নটা। ওকে, দেখো বেশিরভাগ অঙ্কগুলি কিন্তু আগের ক্লাসের সঙ্গে মিলে যাচ্ছে, তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি হুবহু অঙ্ক আছে একদম, তোমরা আগের ক্লাসগুলোতে গিয়ে দেখতে পারবা। 10 নম্বর প্রশ্নটা, চলো আমরা 10-এর প্রশ্নটা করাবো। এই প্রশ্নটাও হয়েছে কিন্তু আমাদের সেখানে কিন্তু 20% ছিল, আমাদের এখানে 50% আছে, তো চলো আমরা করাবো। দেখো হুবহু মিলেনি, কিন্তু একই অঙ্ক আমরা করেছি, একটু চেঞ্জ করেছে সংখ্যাগুলো, তবু কিন্তু আমি করে দিচ্ছি তোমাদের। তো চলো আমি করে দিচ্ছি। এটা কি বলছে দেখো, এখানে আমাদের প্রশ্নটা বলছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 50% হ্রাস পেলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সেটা আমাদের বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন, দেখো আমি তোমাদের এইভাবে করাবো। তাহলে দেখো এখানে এই যে আমরা যেহেতু প্রথমে বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে বৃত্তের পরিধি কত 2πr, ঠিক আছে। এখন কি বলেছে পরিধি 50% হ্রাস করবে, তাহলে 50% হ্রাস করে বলতে, তো দেখো তো এখানে এই যে 2πr ছিল না, এখানে যদি 50% হ্রাস করে তাহলে এই দেখো পরিধি কত দাঁড়াবে আমাদের, তাহলে এখানে 100, 50% মানে 50/100, 0 কেটে দাও, পাই দিয়ে 10, 2, এই 2 কেটে দাও, তাহলে পরিধি আমাদের কত দাঁড়িয়ে যাবে, পরিধি πr। তাহলে আমাদের এখন নতুন পরিধি কত হবে, তাহলে নতুন পরিধি আমাদের ছিল 2πr, আর এতটা হ্রাস করবে πr, তাই এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা πr, এটা হবে নতুন পরিধি।
তাহলে এখানে দেখো এটাকে পরিধিটাকে আমরা এই আকারে তৈরি করতে চাইছি 2πr। তাহলে এখানে 2π, তাহলে এখানে তোমরা এটাকে r/2 করে দাও। তাহলে এখানে ব্যাসার্ধটা লক্ষ্য করো, নতুন যে ব্যাসার্ধ দাঁড়িয়ে গেল, মানে 50% পরিধি হ্রাস করে যে একটা বৃত্ত হবে। মানে প্রথম বৃত্তটা আমাদের ছিল এইভাবে, তারপরে বৃত্তটা হয়ে গেছে এইভাবে, ছোটো বৃত্ত হয়ে গেছে, তাই না? 50% হ্রাস করে যে পরিধিটা, তা সেই পরিধি হয়ে গেছে এটা। তো তার ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাবো। দেখো এর ব্যাসার্ধ আমরা r ধরেছিলাম, আর এর ব্যাসার্ধ এখন হয়ে গেছে r/2। এই যে এই ব্যাসার্ধ হয়ে গেছে। তাহলে দেখো আগের ব্যাসার্ধ অনুসারে ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr², আর এখনকার ব্যাসার্ধ অনুসারে, এই ব্যাসার্ধ অনুসারে ক্ষেত্রফল কত হবে? πr বলতে এখানে r/2 তার স্কোয়ার। ওকে, এটা সরল করে নাও, এটা πr²/4 হয়ে যাবে এটা। তাহলে দেখো তো ক্ষেত্রফল আগের চেয়ে কত হ্রাস পেয়েছে। তাহলে আগের চেয়ে দেখো আগে ছিল πr², আর এখন হয়ে গেছে πr²/4। তো এটা সরল করো, ভগ্নাংশে যোগ বিয়োগ, এটা 3πr²/4 পেয়ে যাবা। এতটা হ্রাস পেয়েছে। তাহলে শতকরা কতটা হ্রাস পেয়েছে? দেখো শতকরা হ্রাস পাবে এইভাবে, আগে যেটা হ্রাস পেয়েছে সেটা উপরে বসিয়ে দাও, 3πr²/4। কী থেকে হ্রাস পেয়েছে? আমাদের πr², এটা আগে ছিল, এই যে আগে এই থেকে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। শতকরা মানে 100, 100 কত হ্রাস পেয়েছে, 100 দিয়ে গুণ করে দিবা। তাহলে πr² কেটে যাবে এখানে। তাহলে এখানে রয়ে যাবে 3/4 × 100, 4 দিয়ে কাটাকাটি করে এটা 25 পেয়ে যাবা। দেখো 25 × 3 = 75। দেখো 75% শতকরা ক্ষেত্রফল হ্রাস পাবে বৃত্তের। খুবই ভালো একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? অ্যান্সারটা কিন্তু আমাদের 75%। চলো আমরা 10 নম্বর প্রশ্ন করালাম, এবার 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 12 নম্বর স্কুলে, দেখবা 2-এর যে 10 নম্বর যে প্রশ্নটা আছে, একই প্রশ্ন, তোমার আগের ক্লাসে গিয়ে দেখে নিবা। চলো আমরা 12 নম্বর প্রশ্নটা করাই। দেখো আমাদের এখানে কি বলেছে, এই যে আমাদের দেখো পরিসংখ্যা বিভাজন তালিকায় এই যে আমাদের 4টি শ্রেণী দেওয়া আছে, তাদের আবার পরিসংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে? এই যে প্রথম শ্রেণী পরিসংখ্যা 3। তাহলে আমাদের কি বলেছে? প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কী করে পাবো? প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো পরিসংখ্যা কত আছে, পরিসংখ্যা আমাদের অ্যান্সারটা আমি এখানে করে দিচ্ছি। দেখো পরিসংখ্যা 3 আছে, আর বাই শ্রেণী দৈর্ঘ্য বের করে। দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো লক্ষ্য করো, শ্রেণীর সীমানায় কিন্তু তৈরি নাই উচ্চ নিম্ন মানগুলো, কারণ 70 থেকে 74, আবার কিন্তু 75, এখানে 74 নাই, 75 হয়ে গেছে। তোমরা কী করবো? হাফ কমাবা, হাফ বাড়াবা। হাফ কমালে হাফ বাড়াবা, এখানে 69.5, এখানে 74.5, তখন 74.5 থেকে 69.5 বিয়োগ করবা, দেখবা শ্রেণী দৈর্ঘ্য 5 পেয়ে যাবা। তাহলে এই যে দেখো 5। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তো আমরা একই পাবো, ঠিক আছে? এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে 5 পাবো। এখান এইভাবে বিয়োগ করলে কিন্তু 4 হয়ে যাবে শ্রেণী দৈর্ঘ্য, তখন ভুল হয়ে যাবে। এই জন্য হাফ কমাও, হাফ বাড়াও, তারপর উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে তোমরা 5 পেয়ে যাবা। এই যে অ্যান্সারটা আমাদের। তারপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করেছি। তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 1 নম্বর স্কুলে 2-এর 7 নম্বর প্রশ্নটা, একই প্রশ্ন আছে হুবহু, ঠিক আছে? তোমরা গিয়ে দেখে নিবা। এরপরে বড় প্রশ্নগুলো যেগুলো আলোচনা খুব শীঘ্রই আসছে, বড় প্রশ্নগুলো তোমাদের এই যে অবজেক্টিভ প্রশ্নগুলো শেষ হয়ে আসছে, আর একটা দুটো আমাদের স্কুলে বেঁচে আছে, বেশি স্কুল নাই। তাড়াতাড়ি স্কুলগুলো শেষ করিয়ে আমরা বড় প্রশ্নগুলো কিন্তু শুরু করে দেবো। তো এই ছিল আমাদের আজকে ক্লাসের প্রশ্নগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই ভালো থেকো।